সিরাজুল ইসলাম, আপনার চোখে দেখতে চাই, ইরান ইরান কি একা ফাইট করছে? আমি একটু জানতে চাই, ধরেন বিশ্বের রাশিয়ার কথা বলতে চাই, চীন, উত্তর কোরিয়া, এই ইকুয়েশনটা একটু যদি আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি নিউজ 24-এর সমস্ত দর্শক শ্রোতা, সহ আলোচক, অত্যন্ত সম্মানিত বিজ্ঞ আলোচক তারা। আরেকটু যে যোগ করে সার্জারি দিয়ে শেষ করেছেন হরমুজ প্রণালী, এর মধ্যে ইরানে পার্লামেন্টে এটি আসলে অনুমোদন হচ্ছে, হরমুজ প্রণালীর প্রসঙ্গে বলবো। প্রথমে আপনার যে আলোচনা ছিল ওইটা দিয়ে শুরু করে যে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া বা আদার প্রায়োরিটি কাদের কি অবস্থান, আমি ছোট্ট করে একটু বলি। রাশিয়ার কথা সবচেয়ে বেশি আলোচনা হবে, চীনের কথা আলোচনা হবে, কারণ রাশিয়া এবং চীন এই মুহূর্তে ইরানের খুব কাছের বন্ধু। তাদের নিজেদের একটা বলয় আছে এই তিন দেশের, পাশাপাশি একই রকমের গুরুত্বপূর্ণ কয়েকটা সংস্থার এই তিন দেশই সদস্য, যেমন ব্রিক্স, তারপরে সাংহাই সংস্থা, এরপরে নিজেদের যে আঞ্চলিক আরও বেশ কিছু সংস্থা আছে রাশিয়ার নেতৃত্বে মধ্য এশিয়ার দেশগুলোর, সেখানে ইরান সদস্য, এরকম বেশ কিছু। এছাড়া ওপেকের সদস্য তো আছেই। আরও দুই দেশের, চীনের এবং রাশিয়ার সাথে ইরানের একদম স্ট্র্যাটেজিক ডিল আছে 25 ইয়ার্সের, দুই দেশের সাথেই। এবং স্ট্র্যাটেজিক ডিলের মূল বিষয় আমরা সবাই জানি যে নিরাপত্তা এবং প্রতিরক্ষা বিষয়ই থাকে মূল বিষয়। আদার বাণিজ্য প্লাস পলিটিক্যাল, কালচারাল, সে সমস্তগুলো থাকে, এগুলো আছে। তো এই যে স্ট্র্যাটেজিক ডিল ভেরি ইম্পর্টেন্ট ফর ইরান অ্যান্ড অলসো রাশিয়া অ্যান্ড চায়না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যা বলেছেন, নিন্দা করেছেন, ইসরায়েলকে দোষারোপ করেছেন এই হামলার জন্য, এবং আমেরিকাকে সতর্ক করেছেন যে পরমাণু বোমা ব্যবহার করা বা ইরানের উপর হামলা করা এটা ক্যাটাস্ট্রফিক একটা হবে, বিপর্যয়কর হবে। চীনের পক্ষ থেকে একই রকমের বার্তা দেওয়া হচ্ছে। এর জন্য একদম সরাসরি ইসরায়েলকে দায়ী করে, নিন্দা করে, সমালোচনা করে ইসরায়েলকে যুদ্ধ বন্ধের জন্য পদক্ষেপ নিতে বলা হয়েছে। এই কথাগুলো রাশিয়া, চীনের পক্ষ থেকে এসেছে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ, যিনি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেকেন্ড ম্যান, পুতিনের পরে যার অবস্থান আপনি জানেন, তিনিই বলেছেন বেশ কয়েকটি দেশ ইরানকে পরমাণু অস্ত্র দিতে প্রস্তুত। আজকে তার বক্তব্য আছে। এই বক্তব্যটা কিন্তু একেবারে সাধারণ কোনো কথা না। পরমাণু অস্ত্র দিতে বেশ কয়েকটা দেশ প্রস্তুত ইরানকে। কারা কারা প্রস্তুত ধরেই নিতে পারি, রাশিয়া তার 1 নম্বরে, তারপরে উত্তর কোরিয়া, চীন হলো পরে কথা, পাকিস্তান পরে, ভারত দেবে না, ইসরায়েল দেবে না, আমেরিকা দেবে না, ফ্রান্স দেবে না, ব্রিটেন দেবে না, বাট হুইল ডু দ্যাট? রাশিয়া নাম্বার 1 যদি দেয়, তার কথা যদি সত্যি হয়, বা তার মনোভাবটা, এখানে অস্ত্র দেওয়াটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে তিনি যে বক্তব্য দিচ্ছেন, যে সাপোর্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর হচ্ছে যে আসলে ইরান একা না এই কারণে যে মধ্যপ্রাচ্যে অনেকগুলো ফোর্স, রাষ্ট্রীয় ফোর্স হিসেবে, যদি ইয়েমেন থাকবে শুধুমাত্র রাষ্ট্রীয় ফোর্স হিসেবে তার পাশে। ইয়েমেনকে আসলে আমরা অনেকে ভুল করে বলি, আমাদের বাংলাদেশের সব টেলিভিশন চ্যানেলেই বা পত্রপত্রিকা, গণমাধ্যমে হুতি বিদ্রোহী বলা হয়। ভাই, হুতি বিদ্রোহী আর নেই, হুতিরাই এখন ইয়েমেন চালায়, হুতিরাই সরকার। ফলে হুতিদের পক্ষ থেকে যে সাপোর্ট আসবে, এটা বেসিক্যালি ইয়েমেনের রাষ্ট্রীয় সাপোর্ট। একটা কথা বিষয় আসে যে ধরেন যুদ্ধে অনেকে কথার বন্ধু থাকে, আমি খালি বলে যাচ্ছি, সতর্ক করছি, উদ্বেগ জানাচ্ছি, আশঙ্কা করছি, এরকম। আরেকটা হচ্ছে সরাসরি সাপোর্ট করা, সেই জায়গা থেকে ইয়েমেন সরাসরি ইরানের পক্ষে যুদ্ধ করবে, নাম্বার 1। নাম্বার 2, লেবাননের হিজবুল্লাহর সরাসরি যুদ্ধ করবে ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে। নাম্বার 3, ফিলিস্তিনের হামাস যা করছে, তারা সেই যুদ্ধ চালিয়ে যাবে, ইরানের সাপোর্টে এই যুদ্ধটা করবে। এবং সম্ভাবনা আছে ইরানের সাথে ইসরায়েলের ফাইটিং যে পর্যায়ে যাচ্ছে, ক্রমেই জোরদার হচ্ছে এবং হবে। তার হবে কেন সেটা আমি একটু ব্যাখ্যা করে, যদি সুযোগ দেন আমি করব। তার আগে এই কথাটুকু বলি যে ইরানের সাথে যখন ফাইটিং অনেক বেশি জোরদার হবে, হামাসের হামলাটাও জোরদার হওয়ার সম্ভাবনা আছে। অনেক কৌশলগত হিসাব নিকাশ আছে। আপনার খুব দ্রুতই হিজবুল্লাহর সাথে যুদ্ধ শুরু, দ্রুতই হিজবুল্লাহ চুক্তি করে আপাতত যুদ্ধ থামিয়ে দিয়েছিল। হিজবুল্লাহ কিন্তু তার আর্সেনাল, তার ম্যান পাওয়ার ইউজ করেনি, সেটা কিন্তু স্টক পাইলে রয়েছে। এবং ইরান জানতো যে এই যুদ্ধ এখানেই শেষ হবে না, হামাসের সাথে যুদ্ধ দিয়ে শেষ হবে না, হামাসের সাথে ইসরায়েলের 22 মাস যুদ্ধ চলছে, খেয়াল করতে হবে। কৌশলটা কিন্তু ভিন্ন, এবং হিসাব নিকাশ যেমন ইসরায়েলের, আমেরিকার আছে, তেমনি ইরানের আছে, একভাবে ভাবলে হবে না। সেক্ষেত্রে
যুদ্ধটা যে হবে, বড় যুদ্ধ হবে, এবং ইরানের মধ্যপ্রাচ্যে যে সমস্ত মিত্র এবং প্রক্সি ফোর্স রয়েছে প্রত্যেকেই এরা যুদ্ধ করবে। এবং ইরাক যেহেতু ইরানের সাথে অত্যন্ত ক্লোজ রিলেশন মেনটেন করে, সেক্ষেত্রে রাষ্ট্রীয় সমর্থন যদি সরাসরি নাও দেয়, ভেতরে ভেতরে প্রক্সি ফোর্সের মাধ্যমে প্রকৃতপক্ষে রাষ্ট্রীয় সমর্থন দেবে। বিকজ যখন আইএসের কবলে পড়েছিল ইরাক, তখন ইরান আইএস মুক্ত করার জন্য ইরাককে ব্যাপকভাবে সমর্থন দিয়েছিল, সেই সমর্থন দিয়েছিল রাষ্ট্রীয়ভাবে। পাশাপাশি আমরা আরেকটা কথা বলি, রাশিয়ার ব্যাপারে যে কথা বলতেই হবে, ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় প্রথম থেকেই আপনার ইরানের একটা প্রচ্ছন্ন সমর্থন রাশিয়ার উপরে রয়েছে। রাশিয়ার যে কামিকাজে ড্রোন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে একেবারে মানে ম্যাজিক দেখিয়েছিল, যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল, সেই কামিকাজে ড্রোন ইরানের দেয়া। ইরান যদিও বলে যে এই ড্রোনটা আমি যুদ্ধ শুরুর আগে দিয়েছি, আর পাশ্চাত্যের ওরা বলে, আমেরিকা সহ ইউক্রেন সহ পাশ্চাত্যের ওরা বলে যে এই যুদ্ধ শুরুর পরে ইরান দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে শুরুর আগে পরে কখন দিয়েছে, দ্যাট ইজ নট ম্যাটার। মূল ম্যাটার হচ্ছে যে ইরানের কাছ থেকে রাশিয়া পেয়েছে। রাশিয়া যখন ইরানের কাছ থেকে হেল্প পেয়েছে, রাশিয়া ডেফিনেটলি ইরানকে হেল্প করবে কোনো না কোনো ফরম্যাট। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মোশাররফ আহমেদ। মধ্যপ্রাচ্যের দেশগুলো আছে, ধরেন আমরা যেই দেশগুলো নিয়ে অনেক রকম মানে সমালোচনাও হয় যে আসলে ইরান, আমি যে প্রশ্নটা করছিলাম, ইরান একা, বিশেষ করে মুসলিম বিশ্ব কতটা ইউনাইটেড এই জায়গায় দেখছেন, আর সেই জায়গাটাই ধরেন বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, আরব আমিরাত, এগুলোর সম্পর্কে একটু জানতে চাই। ইরান প্রথমে আমি বলি যে আমাদের পূর্ববর্তী বক্তা যেটা বললেন, জি জি জি, ওনার ইয়েটা কিন্তু বিশ্লেষণটা কিন্তু আমি মোটামুটি সমর্থন করি। জি জি, এবং আমি কিন্তু বলি নাই যে ইরান পারবে না। আমি কি বলেছিলাম, বড় শক্তি এবং ছোট শক্তি, বড় শক্তি ছোট শক্তির কথা বলেছি, আর ক্যাপাবিলিটি এক একজনের এক এক রকম, কিন্তু ইরানকে শেষ করে দেওয়া যাবে না, সেই কথাটা বলছি। স্যার আমি এখানে একটু সুযোগ দিন, একটু হালকা মানে যোগ করি, তাতে সুবিধা হবে আলোচনা করতে। ইরানের জন্য যে জিনিসগুলো খুব মানে বেসিক কম্পোনেন্ট হিসেবে কাজ করবে, সেটা হচ্ছে যে তার ভ্যাস্ট ল্যান্ড আছে, বাংলাদেশের চেয়ে প্রায় 14 গুণ বড়, এটা এক। দুই হচ্ছে যে তার জনগণ, মধ্যপ্রাচ্যে অনেকগুলো দেশের টোটাল জনগোষ্ঠীর সমান সমান প্রায় ইরানের অন্তত 8 কোটি জনগণ। 3 নম্বর হচ্ছে সম্পদ, তার প্রচুর পরিমাণে তেল গ্যাস থেকে শুরু করে আল্লাহ দুনিয়ায় এমন কোনো খনিজ সম্পদ নাই যা ইরানের নেই। তারপরে আপনার ইতিহাস ঐতিহ্য, পারস্যের যে ইতিহাস ঐতিহ্য, প্রত্যেকটা জাতির ইতিহাস ঐতিহ্য তাকে কিন্তু অনুপ্রেরণা দেয়, ইরানকে তাই দেয়। তারপরে তার কৌশলগত অবস্থান, দুই পাশে দুটো সাগর, কাস্পিয়ান সাগর, যাকে ইনক্লুড করেছে আপনার তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, রাশিয়া, ইউক্রেন না, আর্মেনিয়া, আজারবাইজান, এপাশে ইরান। তো এটা একটা সাগর, এপাশে দক্ষিণে পার্সিয়ান গালফ, যার পুরোটা উত্তর পাশ জুড়ে পুরোটা ইরান। ওই পাশে আপনি উত্তর পশ্চিম কোণা থেকে যদি ধরে আসেন, ইরাক, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, একেবারে নিচে ভারত মহাসাগরের কিনারায় ওমান, অর্থাৎ এই দক্ষিণ পশ্চিম পাশ জুড়ে এতগুলো দেশ, আর একা পুরো ইরান উত্তর পাশ জুড়ে পারস্য উপসাগরের। এবং ওই যেটা মূল আলোচনা, হরমুজ প্রণালী, যার পুরো কন্ট্রোল ইরানের নিয়ন্ত্রণে। এই যে কৌশলগত অবস্থান, এই টোটাল যে বললাম যে ল্যান্ড, জনগণ, ভৌগোলিক অবস্থান একটা বড় বেনিফিট দিচ্ছে, অনেক বড় ভূমিকা এটা। এই সমস্ত থাকার কারণে ইরানকে হারানো খুব ডিফিকাল্ট। জি, আমি একটু জানতে চাচ্ছি মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, সেই দেশের সঙ্গে ইরানের ইকুয়েশন একটু জানতে চাই। আর একই সঙ্গে মানে শক্তিমত্তার দিক থেকেও ধরেন এখন তো যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়লো, সেই জায়গাটা যদি অব্যাহতভাবে না থাকে, ইরান ইসরায়েল যুদ্ধের ভবিষ্যৎ কি দেখছেন? এখানে প্রথম কথা, আপনি 2-3টা জিনিস এনেছেন। প্রথম কথাটা হচ্ছে যে স্থানীয় যে অন্যান্য তার প্রতিবেশী দেশগুলো আছে, তারা কি অবস্থান গ্রহণ করছে। তাদের অবস্থান কোনোদিনই খুব পরিষ্কার না। তারা হয়তো কেউ বিভিন্ন সময় বিভিন্ন রকমের আওয়াজ দিচ্ছে, কিন্তু সত্যি সত্যি সমর্থন নিয়ে এগিয়ে আসবে এরকম মনে হয় না। তারা মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েলকে নিন্দা করছে, সবাই করছে না। আবার তার মধ্যে একটা দেশ তো আছেন জর্ডান, সে তো সরাসরি হয়ে ডিফেন্স হিসেবে দাঁড়িয়ে গেছে, কি বলে ইসরায়েলের। হ্যাঁ, ইজিপ্ট ওদিক থেকে যে একটা বড় শক্তি এখানকার, সে তো কোনো আওয়াজই দিচ্ছে না, তার কোনো কথাই তো আমি শুনতে পাচ্ছি না। আর সৌদি আরব কি একটা মিটিং, একটা সম্মেলন ডাকছে, এর বাইরে তার কিছু। তবে একটা জিনিস বোঝা যাচ্ছে যে সৌদি আরব খুব খুশি নাই। সৌদি আরবের মধ্যে এক ধরনের দেখা যাচ্ছে, ওমান, কাতার। ওমান তো খুব জোর এখানে ইনভলভ হয় না,
কাতার কিছুটা বলেছে, কিন্তু কাতারের রোলটা সবসময় আমরা দেখেছি যে সব পক্ষের সাথে সে একটা যোগাযোগ রাখে এবং তার ফলে মিডিয়েশন টেডিয়েশন যখন হয় তখন তারা বেশ ভালো রোল প্লে করে। ইকোনমি বেসড তারা 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 কুয়েত, আর তারা- বাহরাইন, এরা কেউই তো সামরিক শক্তি নয়, তাই না? এবং লোক সংখ্যাও তেমন কিছু না। এরা বড় শক্তি না, বড় শক্তি হচ্ছে ইরান আর ইরাক। জি জি, বড় শক্তি হচ্ছে সিরিয়া, লেবানন। এরা লেবাননও না, লেবানন কিন্তু লেবাননে অনেক আছে, ইরানের সাপোর্ট করে এরকম লোকজন প্রচুর আছে, ইরানের নিজস্ব লোকই আছে ওখানে। তো সুতরাং এই দেশগুলো, তারপরে ওখানে ইয়েমেন, এই দেশগুলোর কথা আমরা আগেই উচ্চারণ করেছি। এরা এখানে কিন্তু যদি এই যুদ্ধটা, আমি মনে করছি যে আকাশের যে যুদ্ধ, উপর থেকে এসে বোমা মেরে চলে যাওয়া, এইটা হয়তো ইরান প্রতিহত করতে পারছে না, কিন্তু এই যুদ্ধটা খুব সহজেই স্থল অনগ্রাউন্ডে যুদ্ধে পরিণত হতে পারে। এবং সেখানে ইরানের যে ইয়ে আছে, সুবিধা আছে, সেটা কিন্তু ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্রের নাই। তারা আকাশ থেকে কয়টা লোককে মারবে, মারবে যত, তার চেয়ে অনেক বেশি লোক জড়ো হয়ে যাবে। সুতরাং এই যুদ্ধ বেশি দিন চলুক এটা আমার ধারণা মার্কিন যুক্তরাষ্ট্র চায় না। মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েটা খুব সীমিত, তারা চায় কোনো রকমের চাপ সৃষ্টি করে একটা কঠিন কিছু শর্ত ইরানকে মানিয়ে নেওয়ার জন্য, অথবা তাদের রেজিম চেঞ্জের কথাও আমরা বারবার মাঝে মাঝে শুনতে পাচ্ছি। এবং কিন্তু ইরানে আছে, ইরানে কিছু লোক আছে যারা এই সরকারের বিরোধী, হ্যাঁ, এবং তারা ওখানে সাম্প্রদায়িক বিভেদ আছে। একটা যেমন এখনই সেদিনকে আজকেই কেউ যেন বলছিলেন যে রেজা শাহ পাহলভির ছেলে এসে দেখা সে ইসরায়েলে বসে আছে, কখন তাকে নিয়ে গদিতে বসানো হয়। সুতরাং এগুলো অনেক কিছু আছে, কিন্তু মূল কথা হচ্ছে যে ইরানকে ঝট করে এরকম করে দমিয়ে ফেলা সম্ভব না। যুদ্ধটা প্রোট্রাক্টেড হবে, যদি যুদ্ধ চলতে থাকে। আর যদি মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে তার যে সীমিত লক্ষ্য সেটা হয়েছে, তখন সে নিজেই যুদ্ধবিরতির জন্য এগিয়ে আসবে, যুদ্ধ তখন ছড়াবে না। আর যদি মার্কিন যুক্তরাষ্ট্র 2-3টা মারটার খায়, তাইলে তখন তার জেদ চেপে যেতে পারে, বলবে যে না, যুদ্ধটা তাহলে আরেকটু কিছু কন্টিনিউ করি, তাহলে যুদ্ধটা বেশি দিন চলবে। আর নইলে এই যুদ্ধ আমার মনে হয় যে একটা হয়তো সপ্তাহখানেক 2 সপ্তাহের মাথায় যুদ্ধবিরতির জন্য জোর প্রচেষ্টা চলবে। এই যে চেষ্টাগুলো চীন, রাশিয়া এবং অন্যান্য কিছু দেশ করার চেষ্টা করছে, জাতিসংঘে যে প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে, তো সেইগুলো এখানে জাতিসংঘের প্রস্তাবের ব্যাপারে একটা ব্যাপার আছে। সেটা কি, জাতিসংঘে যদি এমন কিছু প্রস্তাব আনা হয় যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে নিন্দা করা হচ্ছে, তাহলে সেই প্রস্তাব আর পাস হবে না, এটা নির্ঘাত। খালি ইসরায়েলকেও যদি নিন্দা করে তাহলে সেই প্রস্তাব পাস হবে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ভেটো দিবে। আচ্ছা, তারপরে অন্যান্য যে ইউরোপিয়ান দেশগুলো আছে, তারা কিন্তু প্রথমে খালি যখন গাজায় যুদ্ধ হচ্ছিল তখন কিন্তু অনেকেই প্যালেস্টিনিয়ানদের পক্ষে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু যেই যুদ্ধটা ইসরায়েল আর ইরানের মধ্যে হয়ে গেল, তখন কিন্তু বেশিরভাগই আবার মত পাল্টে ফেলল। বিশেষ করে ইয়ে কি বলে, যুক্তরাজ্য, স্টারমার, কি ওর নাম কি, স্টারমার, যুক্তরাজ্যের সে কিন্তু একেবারে পুরোপুরি মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন দিয়ে দিল, যেটা আগে একবার ইরাকের যুদ্ধের সময়, ইরাকের বিরুদ্ধে যুদ্ধের সময় যখন যেটা করেছিল আগের সেই সময়কার ব্লেয়ার করেছিল, একদম সেই রোলটা প্লে করতেছে সে। তো এইগুলো হচ্ছে, কিন্তু আমার মনে হয় যে আসল কথা হলো যে যুক্তরাষ্ট্র যদি মনে করে যে তার যে সীমিত লক্ষ্য সেটা মোটামুটি অর্জন হয়ে গেছে, তাহলে সে যুদ্ধ থেকে সরে আসবে। বেশিরভাগ দেশ, অন্যান্য দেশ যারা, মানে তারা একেবারে তার মিত্র ছাড়া অন্য যারা, তারা সবাই চাচ্ছে যুদ্ধ বন্ধ করতে, এবং এটা নিন্দা হচ্ছে। খালি তাই না, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রচন্ড মতভেদ আছে এখানে। এবং একজন তো, ওনার নাম কি ভুলে গেলাম, ওই যে বেশ বয়স্ক একজন ডেমোক্র্যাট, সে প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিল, তিনিও কিন্তু বড় বার্নি স্যান্ডার্স, হ্যাঁ, তারা এবং অনেকেই এইটার বিরুদ্ধাচরণ করেছে। এবং ট্রাম্পের যে ইয়ে আছে কি, ইন্টেলিজেন্স চিফ তুলসী গাবার্ড, সে এটার বিরোধিতা করছে। সুতরাং এটা আমাদের খেয়াল করতে হবে যে এটার বিরুদ্ধে অনেক মত আছে। কাজী শরীফুদ্দিন, যেটি হচ্ছে যে ইরানের ফোর্দো, নাতানজ এবং ইস্পাহানে যে পারমাণবিক স্থাপনা ধ্বংস দাবি করছে যুক্তরাষ্ট্র, এবং ইরানের মধ্যে বলছে যে পারমাণবিক যে ইউরেনিয়াম ছিল সেগুলো সরিয়ে নিয়েছে। এবং মানে যে ছবি দেখা যাচ্ছে, বিভিন্ন উপকরণ সরানোর প্রমাণ ও উপগ্রহ চিত্র বিশ্লেষণে দেখা যাচ্ছে।
আলটিমেটলি মানে এখন ইরানের পক্ষ থেকে কি ধরনের পাল্টা হামলা আপনি দেখছেন, পাল্টা ধন্যবাদ। অ্যাকশন দেখছেন? রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটছে, আমার বন্ধু যেটা বললেন, জি এটা একটা জিও পলিটিক্সের অংশ। তো যেমনটি বলছিলাম, অ্যাজ এ মিলিটারি এক্স মিলিটারি পারসন, এনি ওয়ার, যুদ্ধের ক্ষেত্রে কয়েকটা পলিসি। প্রথম হচ্ছে আপনার মিশন অথবা ভিশন থাকতে হবে। তারপর হচ্ছে আপনাকে একটা নির্দিষ্ট টার্গেট, অপারেশন অর্ডার দিতে হবে। তারপরে এই যুদ্ধটা আপনার ডিপেন্ড করবে ইকোনমি ওয়ার, প্রক্সি ওয়ার, পলিটিক্যাল ওয়ার উপর ডিপেন্ড করে। এইটাকে জাজ করবে সমগ্র বিশ্ব 4টা ইউটেন্সিল ইউজ করে। হোয়াট ইজ দ্যাট? ফার্স্ট হচ্ছে ডিপ্লোম্যাট। যদি ডিপ্লোম্যাট ফেল করে কি যুদ্ধটা শুরু হয়েছে, না ডিপ্লোম্যাট শুরু, যেখানে ডোনাল্ড ট্রাম্প এখানে কূটনৈতিকের কবর দিয়ে ফেলছেন কিন্তু, কারণ ওনার কথা এবং কাজের কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। দ্য থিং আই হ্যাভ সেড ফার্স্ট, যে ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক ডাজন্ট কনসিলেট, দেন ইট ইজ ইনফরমেশন। ইনফরমেশন তথ্য। উনি বলছেন 2 সপ্তাহ পরে হবে, হয়ে গেছে 2 দিন পরে। এটা সিভিল দৃষ্টিকোণ থেকে বলে মিথ্যা কথা, মিলিটারি দৃষ্টিকোণ থেকে বলে কূটনৈতিক মানে পরিকল্পনা, প্ল্যান। নাম্বার 3, দেন মিলিটারি যেমনটি স্যার বলছিলেন, যেমনটি আমার বন্ধু বলছিলেন, যে দিস কান্ট্রি ইজ সারাউন্ডেড বাই such a country এবং such a different train, somebody cannot come and take his position there, কারণ তার প্রতিবেশী দেশ তো একটাও না, দূর থেকে আসতে পারছে। বরং যেটা আপনাকে আমি প্রথম বললাম, যে এই এলাকায় 19টা ঘাঁটি আছে। কার আছে? ইউএস ঘাঁটি। কত সৈনিক আছে? প্রায় 50,000 সৈনিক আছে। তো 50,000 সৈনিকের ইরানের মিসাইল তাদের টার্গেট করে ওই রেঞ্জের ভিতরে আসতে পারে। তো যে কোনো সময়ে এর রিয়াকশনটা ইরান তার প্রতিফলটা দেখাতে পারে। আবার লাস্ট হচ্ছে ইকোনমি, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এই ওয়ারে ইকোনমিক কার ইনভলভ। যেমনটি আপনি প্রথমে আমাকে একটা কোশ্চেন করেছিলেন যে ইরান কি সত্যি একা একা হয়ে গেল? রাশিয়া, চায়না, ইরান, তাদের একটা নেভাল কমিউনিটি ট্রিটি আছে, তারা কিন্তু এক্সারসাইজ করে। এক্সারসাইজ তারাই করে যাদের ভিতর বন্ধুর সম্পর্ক আছে। So, এই 3টা দেশ, তাদের ভিতর কিন্তু নেভাল সম্পর্কটা সেটা আছে। এরা কিন্তু শুধু ইয়ার দিকে আসে স্ট্রাইকটা করছে। লিবারেশন ওয়ার, পাকিস্তান থেকে ইয়ার আমাদের এখানে আসতে পারে না, কমিউনিকেশন। আফটার সার্টেন টাইম লজিস্টিক সাপোর্ট শুড বি স্টপ, উইল বি স্টপ। আমেরিকা থেকে 37,000 কিলোমিটার, আমি 37 ঘন্টা এসে স্ট্রাইক করে কিন্তু চলে গেছে, যেমন ফার্দো, নাতানস, ইস্পাহানে। এখানে ইরানের যে একটা হাসান আবেদিনি, এই ভদ্রলোক হচ্ছে ইরানের উপ রাজনৈতিক পরিচালক। এই ভদ্রলোক কি বলছে? ইরান বড় ধরনের কোনো ক্ষতি হয় নাই। ইরানের প্রেসিডেন্ট, ইরানের প্রধানমন্ত্রী, ইরানের খমেনি যেটা বলছেন সেটা তো ঠিক আছে, বাট ইনার কথাটা ভিন্ন। আর এদিকে মার্ক কিমিট স্যার যেটা বললেন, ইউএসএর এই ভদ্রলোক হচ্ছে সাবেক রাজনীতিক সামরিক বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী। ভদ্রলোকের নাম হচ্ছে মার্ক কিমিট। উনি কি বলছেন? ইরানকে যে চিরতরে ধ্বংস করা হচ্ছে এমনটি ভাবা বুকার স্বর্গে বসবাস করা। সো প্রত্যেকটা পলিটিক্সের দেশেই, যেমন রেজা শাহ পাহলভির সেরে আসে এখানে বসে আছে, আপনার দেশেও যেমন আছে, প্রত্যেকটা জায়গায় থাকবে। অনেক ধন্যবাদ, পরিষ্কার। জি, আসবো আপনার কাছে আবারও। সিরাজুল ইসলাম, আলটিমেটলি কতটা ভয়াবহ রূপ নিতে পারে